ওয়েলকাম ব্যাক টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তুহিন আছি আপনাদের সাথে। যারা বিগিনার, নিউ ইউজার, তাদের জন্যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন যে হাতে কলমে শেখানোর মতো, হাতে কলমে শিক্ষাও বলতে পারেন। আমি খুব সহজ সাবলীল ভাষায় এবং খুব ফ্রেন্ডলিভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বিষয়টি তুলে ধরার। সর্বপ্রথম আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি চালু করলাম, অর্থাৎ আমি এখানে এন্ট্রি করলাম। দেখুন এখানে নিউ স্লাইড নামে যে অপশানটি রয়েছে, আপনাদেরকে অবশ্যই প্রেজেন্টেশন সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে। কেবলমাত্র যাদের বেসিক নলেজ আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা প্রেজেন্টেশনের এই বিষয় নিয়ে, তো বলে রাখতে হচ্ছে শুরুতেই, যেহেতু এটাই উপস্থাপনার বিষয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই উপস্থাপনাটি যত বেশি অ্যাট্রাকটিভ হবে, ঠিক তাদের ইন্টারেস্টটা ততটাই বাড়বে। প্রেজেন্টেশন মূলত একটি নির্দিষ্ট বিষয়ের ওপর হয়ে থাকে। যেমন আমরা আজকে যেই বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন করব, আমি চাচ্ছি যে আজকে টেন্সের ওপরে প্রেজেন্টেশনটি করব। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সম্পর্কে বেসিক ধারণা এবং পূর্ব একটি পরিকল্পনা থাকতে হবে এবং সে অনুযায়ী আমি কিভাবে, কোন ক্যাটাগরিতে, কোন স্টেপে কিভাবে করব এই বিষয়গুলোকে হ্যান্ডেল, সেটি কিন্তু নির্ভর করে মূলত আমাদের পূর্ব পরিকল্পনার ওপরে। কেননা যদি এটা আপনি পূর্ব থেকে পরিকল্পনা না থাকে তাহলে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না, আর যদিও প্রেজেন্টেশন দেওয়া হয় তাহলে সেটি আকর্ষণীয় হবে না। আর আমাদের যেহেতু প্রেজেন্টেশনের মূল বিষয়বস্তু হচ্ছে এটিকে হাইলাইট করা, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি সুনির্দিষ্ট বিষয়ের ওপরে প্রেজেন্টেশন দিতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করব। চলুন বিস্তারিত দেখি। এখানে ইনসার্ট থেকে আমি মূলত কী ধরনের বক্স সেট করব, শেপ নেব, অথবা স্মার্ট আর্ট থেকে আপনি এন্ট্রি করে দেখতে পারবেন যে আপনার কী ধরনের স্লাইড দরকার আছে। যেহেতু প্রথম আমি একটি নির্দিষ্ট বিষয়কে সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমাদেরকে একটি বক্স নিতে হচ্ছে। আর এরই পাশে আরেকটি কথা বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে কালার কম্বাইনের যে বিষয়টি রয়েছে, এখানে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। কারণ প্রেজেন্টেশনে কালার কম্বাইন যদি আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে আপনি আপনার সম্পূর্ণ মাধুর্য দিয়ে প্রেজেন্টেশনটিকে বোঝাতে পারবেন না। যেহেতু এখানে কোনো বিষয় স্কিপ করার কোনো সুযোগ নেই, কাজে আপনাকে খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিক্যালি এটাকে আপনি ট্রাই করতে হবে। চলুন, আমি এখানে আমার কালার কম্বাইনের ওপরে নির্ভর করে দুইটা বিষয়কে মাথায় রাখছি। সেটি হচ্ছে, এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড দেন আপনার টেক্সটের যেই কালারটা, এই দুইটা যেন সামঞ্জস্য থাকে। আমি একটা লাইট কালার নিয়ে নিলাম, এখানে খুব ডিপ বা কালারফুল কোনো কালার নিলাম না। দেখুন আমরা লেআউট অপশানে আছি, লেআউট থেকেই আমি একটু মোর করলাম এবং ডিজাইনের মোড থেকে বিস্তারিত দেখে নিচ্ছি। অলরেডি আমাদের পেজের সেটআপটি নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আমাদের সুনির্দিষ্ট যেই বক্সগুলো লাগবে সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল রাখুন। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট থেকে আমি আমার প্রয়োজন মতো বক্সগুলো নিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখুন। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে, আবারও বলতে হচ্ছে যে প্রেজেন্টেশন এমন একটি বিষয় যেটা আপনাদের অবশ্যই পূর্ব থেকে পরিকল্পনা থাকতে হবে। কাজেই আমি এখনও শুরুই করতে পারিনি কাজটি,
কিন্তু আমার মাথায় কিন্তু অলরেডি আছে যে আমি কোন কোন বিষয়গুলোকে কিভাবে হাইলাইট করব, আর সর্বশেষ ফিনিশিংয়ে এটাকে কিভাবে আপনাদের সামনে তুলে ধরবো। এবং বিষয়টি হচ্ছে যে টোটালি কভার করার জন্য আমাকে কোন কোন শেপ নিতে হবে, এখান থেকে কোন কোন বক্স নিতে হবে, এবং কেমন বক্স নিলে কিভাবে হাইলাইট করতে পারবো, এবং আমার কতগুলো টেক্সটের জন্য কতগুলো বক্স প্রয়োজন, এই বিষয়টাগুলো কিন্তু এই বিষয়গুলি অবশ্যই পূর্ব পরিকল্পনা মাফিক না করলে আপনি কখনোই এটাকে প্রেজেন্টেশন দিতে পারবেন না। কাজেই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন এবং খেয়াল রাখুন। দেখুন এখানে আমি যেটি করছি সেটি হচ্ছে, এখানে উপরে অপশান ইনসার্ট থেকে স্মার্ট আর্ট থেকে আমি এই বক্সগুলোকে দেখলাম এবং বুঝলাম যে আমার কাজের জন্য এটাই পারফেক্ট। খেয়াল রাখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা বিষয় এখানে বোঝার আছে। আর যদিও বলতে হচ্ছে যে আমি ভিডিওটি শুরুই করতে পারিনি, আমি আমার কাজে এখনও যেতে পারিনি, তার আগেই আমাকে পূর্ব পরিকল্পনা মাফিক বক্সগুলোকে সাজাতে হচ্ছে, নিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যার কারণে সর্বপ্রথম আপনাদের কাছে মনে হতে পারে যে বিষয়টি এলোমেলো, কিন্তু সময় দিয়ে ধৈর্য ধরে সাথে থাকুন এবং দেখতে থাকুন সর্বশেষ আমরা কি করতে চাচ্ছি এবং কিভাবে করছি। পাশে থাকুন, বিষয়গুলোকে দেখুন। চাইলে ভিডিওর সাথে আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন, ট্রাই করতে পারেন, দেখতে পারেন, বিষয়টি প্র্যাকটিক্যালি ট্রাই করতে পারেন। দেখুন আমাদের প্রয়োজন মতো বক্স আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা আমি সর্বশেষ প্রেজেন্টেশন স্লাইডে ব্যবহার করব যেটি। আচ্ছা, আমি চলে আসলাম আমাদের প্রথমে। আমি শুরু করতে যাচ্ছি আমাদের ভিডিও। এখান থেকে টেক্সট আমি অবশ্যই আমাদের হোমে গেলাম, অপশন হোম, এবং এখান থেকে আমি চলে যাচ্ছি। এখানে আমাদের সিঙ্গেল কোনো বক্স নেই নেওয়ার মতো। আমি একবার রিসার্চ করলাম যে স্মার্ট আর্ট থেকে এমন কোনো সিঙ্গেল বক্স আছে কি না। তো এখানে যে বক্সগুলো ছিল সচরাচর যেগুলো থাকে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে দেখুন এখানে 5টি টেক্সট বক্স রয়েছে। ওপরে টেক্সট বক্সটা আমি কীভাবে কেটে দিচ্ছি বিষয়টি দেখুন, আবারও দেখুন, খেয়াল রাখুন। এই যে একটি টেক্সট বক্স, আমি ওপরের এই পয়েন্টটার ওপরে যখন ক্লিক করলাম, সিগন্যালটা যখন আসলো অ্যারো চিহ্ন, ঠিক ওই মুহূর্তে আমি ওটাকে ডিলেট প্রেস করে কেটে দিলাম, অথবা ব্যাক স্পেস, দেখুন ক্লিক ডিলেট। ওকে, এখানে যেহেতু আমাদের টেক্সট বক্স 5টি রয়েছে, আমাদের এখান থেকে একটি টেক্সট বক্স লাগবে। আগের এবং ওপরের টেক্সট বক্সটি আমরা যেভাবে কেটে দিয়েছি, ঠিক এইখানেও সেম কাজটি করতে হবে আমাদেরকে। দেখুন আমি এখানে আমাদের যে মূল টপিকস যেটি নিয়ে আমি আজকে প্রেজেন্টেশনের কাজ করব, সেই টেন্স আমি সেটিকে লিখে নিলাম। এটা হচ্ছে সেন্টার মোডে, অর্থাৎ এখানে 5টি টেক্সট বক্স ছিল, আমি শুধু সেন্টারে মিডিলে যেটাকে লিখলাম। এবং আমার দেখতে হবে যেহেতু এখানে বিষয় আরও 4টি টেক্সট বক্স রয়েছে, অবশ্যই আমাকে বাকি টেক্সট বক্সগুলো কেটে দিতে হবে। আমি লেখার ফন্টকে একটু ছোট বড় করে নিচ্ছিলাম প্রয়োজন মতো, একটু খেয়াল রাখুন। এবার সবশেষ পুরো এই বক্সটাকেই কেটে দিলাম এখান থেকে। দেওয়ার পরে আমি চলে গেলাম ইনসার্ট থেকে শেপ, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো একটি শেপ নিচ্ছি, নির্দিষ্ট একটি শেপ এবং একটি বক্স। সিঙ্গেল বক্সটি আমি আমার প্রয়োজন মতো সেন্টারে নিলাম। এরপরে দেখুন এখানে অবশ্যই আমি হোমে চলে গেলাম এবং আমাদের টেক্সট ফরম্যাট সেটির উপরে ক্লিক করলাম এবং আমরা লেখার জন্য এটা কি টেক্সট, খেয়াল রাখুন টেক্সট ফরম্যাটের উপরে ফ্রন্টটা করে নিলাম। ফ্রন্টে ক্লিক করে আমরা এখানে লিখছি। আমাদের টপিকসটা ছিল হচ্ছে টেন্স। খেয়াল রাখুন মূল ভিডিও মূলত এখান থেকে শুরু, এবং এখানে কোনো বিষয়কে স্কিপ না করে দেখতে থাকুন। পরবর্তীতে প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ফ্রেমগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে, আমি শুধু প্রেজেন্ট করে যাব। আমাদের সেকেন্ড পেজ, এখানে অবশ্যই আমরা জানি যে টেন্সের এখানেও শেপ নিতে পারবো আমরা চাইলে। দেখা যাক
অবশ্যই উপরে একটি শেপ নিতে হচ্ছে আমাকে। খেয়াল রাখুন, টেন্সের যে শ্রেণী বিভাগ আছে, যেমন দ্বিতীয় স্লাইডে আমরা এসে লিখলাম ক্লাসিফিকেশন অফ টেন্স, অর্থাৎ টেন্সের শ্রেণী বিভাগ। আবারও বলছি, পুরোপুরি আইডিয়া অবশ্যই আপনাদের পূর্ব পরিকল্পিত হতে হবে। এখানে টোটালি আইডিয়াটাই পূর্ব পরিকল্পিত হতে হবে। যদি পূর্ব থেকে আপনি প্ল্যান করে না থাকেন, প্ল্যানিং অনুযায়ী কাজ না করেন, তাহলে অবশ্যই আপনি প্রেজেন্টেশনকে হাইলাইট করতে পারবেন না। আচ্ছা, ওকে, আমরা বলি ক্লাসিফিকেশন অফ টেন্স। এখানে টেন্স তিনটি ভাগে বিভক্ত, যেহেতু শ্রেণী বিভাগে তিনটি শ্রেণী: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার ভিন্ন টপিকস আপনারা কাজ করতে পারেন, তবে যে বললাম শুরুতে, বিগিনার এবং ইউজারদের জন্য সহজে বোঝার জন্য এই বিষয়টিকে হাইলাইট করা। দেখুন, আমাদের এই টেক্সট বক্সটি আর প্রয়োজন হচ্ছে না, কাজেই আমি এটাকে অল সিলেক্ট করে পয়েন্টারের উপরে ক্লিক করে একটি ডিলিট করে দিন। আবারও দেখুন, 5টি বক্স ছিল, আমাদের লাগবে 4টি। সেই ক্ষেত্রে আমি একটি বক্সে ক্লিক করে পয়েন্টার ক্লিক করলাম, এরপর আলোচনা আসার পরে ডিলিট প্রেস করলাম, চলে গেল। এটা একটু খেয়াল রাখুন। আমরা আরেকটি শেপ নিয়ে নিচ্ছি সিরিয়াল অনুযায়ী, যেহেতু আমাদের প্রথমে ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো আমরা এখানে টেক্সট থেকে লিখে নিলাম প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটা টেন্সে যেহেতু 4টি ভাগ রয়েছে, যেমন ইনডিফিনিট, লেখার ফন্ট আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি প্রয়োজন মাফিক ফুল বক্স রাখলাম। দ্বিতীয়ত, কন্টিনিউয়াস। এখানে আমাদের স্পেলিং মিস্টেক আছে, এটি আমি পরে স্পেলিং চেকার দিয়ে ঠিক করে নিব। এই বিষয়টি পরে হাইলাইট করব ইনশাল্লাহ। দেখুন, 3 নম্বরে হচ্ছে পারফেক্ট। ফ্রন্ট সাইজটা প্রয়োজন মাফিক করে নিলাম। 4 নম্বরটা পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন, এখানে একটা খেয়াল রাখার বিষয় আছে, সেটি হচ্ছে স্পেলিং চেকার অবশ্যই আমরা ব্যবহার করবো সর্বশেষে। তার আগে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এখানে 4টি ভাগের মধ্যে সেকেন্ড পার্ট যেটি কন্টিনিউয়াস, সেখানে আমরা ইচ্ছে করেই স্পেলিং মিস্টেক করেছি। সেখানে দেখুন নিজ দিয়ে আন্ডারলাইন দেখাচ্ছে, অর্থাৎ এটি ভুল রয়েছে। আপনি চাইলে এখানে সংশোধন করে নেবেন, আর যদি না চান তাহলে অবশ্যই স্পেলিং চেকার ইউজ করে সর্বশেষ দেখে নেবেন আপনাদের লেখাতে কোথাও কোনো জায়গায় ভুল রয়েছে কিনা। সেগুলো অবশ্যই তারা হাইলাইট করবে, ঠিক করে নেবেন। আমি এখানে আমার এটা ঠিক করে নিলাম, স্পেলিং চেকার ব্যবহার না করেই নিজে থেকে ঠিক করে নিলাম। এবং সর্বশেষ আপনাদেরকে এটিও হাইলাইট করব যে স্পেলিং চেকার দিয়ে আপনারা কীভাবে এটিকে বুঝবেন এবং ভুলগুলোকে ধরবেন এবং শুধরাবেন ইনশাল্লাহ। আমাদের প্রেজেন্ট টেন্স 4টি ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 4টি ভাগ ছিল, এটি আমাদের শেষ। আমরা চলে যাব পরবর্তী পেজে। খেয়াল রাখুন, আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে শর্টকাটে বোঝানোর জন্য বলতে চাচ্ছি। এখানে যে টেক্সট বক্স রয়েছে, এই টেক্সট বক্সটি আমি পুরোটাই মার্ক করলাম এবং অ্যারোতে ক্লিক করে এটাকে ডিলিট প্রেস করলাম। ঠিক চতুর্থ পেজ যেটি ছিল, সেটিকেও আমরা ফুল বক্স মার্ক করে অ্যারোতে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। এবার আমাদের প্রত্যেকটা স্লাইডই ব্ল্যাঙ্ক। আমরা এই পুরো স্লাইডটা, অর্থাৎ 2 নম্বর স্লাইডটা, 3 নম্বর স্লাইডটা আমরা কপি করব। কপি করার পরে 4 নম্বর এবং 5 নম্বর স্লাইডে এটিকে পেস্ট করে দেব। খেয়াল রাখুন, দেখুন, 4 নম্বর
এবং 5 নাম্বার যে ব্ল্যাঙ্ক ছিল আমরা সেখানে পেস্ট করে দিলাম। দেখুন একটু এলোমেলো ছিল, 1 2। খেয়াল রাখুন। আমরা দ্বিতীয় পেজে আসি, অর্থাৎ দ্বিতীয় স্লাইডে। এখান থেকে তৃতীয় স্লাইডে গেলাম। দেখুন এখানে যে বিষয়টি ছিল প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, আমি এটাকেই প্রত্যেকটা জায়গায় যেহেতু কপি পেস্ট করলাম, কাজে আমি শুধু এখানে নামগুলো পরিবর্তন করে দিচ্ছি। পাস্ট এবং 5 নম্বর পেজে এসে এখানে ফিউচার। খেয়াল রাখুন মোটামুটি সবগুলোই ঠিক আছে। আমরা চলে যাচ্ছি সর্বশেষ আমাদের এলোমেলো বিষয়গুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আমাদের প্রেজেন্টের পরে ফিউচার চলে গিয়েছিল। আচ্ছা, আমরা এবার সিরিয়াল মাফিক প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এলোমেলো বিষয়গুলোকে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা কাজের থাম্বনেইল বাম পাশে প্রিভিউ আকারে দেখা যাচ্ছে। এটা মূলত আমাদের কাজের অনেক বড় একটা উপকার। এই যে যেমন দেখা যাচ্ছে সর্বশেষ 6 নাম্বার স্লাইডটা আমরা চলে গেছে 5 নাম্বারে, আর 5 নাম্বারটা চলে গেছে 6 নাম্বারে। আমরা এটাকে ধরে মুভ করে নিলাম। কোনো স্লাইডকে মুভ করানোর জন্য আমাদের যেটি করতে হবে, আচ্ছা এখানে দেখুন সর্বশেষ 3টি টেক্সট বক্স ছিল, এখান থেকে আমরা পরপর 2টি টেক্সট বক্স ডিলিট করে দিলাম এবং অবশেষ তো আমাদের একটি টেক্সট বক্স থাকলো। সেখানে আমরা কাজের সমাপ্তি লিখে নিলাম এবং এটাকেও প্রয়োজন মাফিক মুভ করে এবং ফ্রন্ট সাইজ ছোট বড় করে ফিক্সড করে নিলাম। আরেকবার প্রথম থেকে প্রিভিউটা দেখাই। আমাদের প্রয়োজন মাফিক এটাকে সেন্টারে অ্যান্ড মিডিলে নিলাম, ছোট বড় করে নিতে পারবেন আপনারা চাইলে। দ্বিতীয় পেজ ক্লাসিফিকেশন অফ টেন্স, এখানে যে ভাগগুলো ছিল, তৃতীয় স্লাইডে দেখুন প্রেজেন্ট টেন্স, চতুর্থ স্লাইডে পাস্ট টেন্স, পঞ্চম স্লাইডে ফিউচার টেন্স, অ্যান্ড দেন সর্বশেষ 6 নম্বর স্লাইডে দ্য এন্ড। এটাকেই আমরা কিভাবে উপস্থাপন করব প্রেজেন্টেশন আকারে, চলুন দেখে নেওয়া যাক। আমরা আবারও লেআউটে আসলাম এবং এখান থেকে দেখছি স্লাইড ওরিয়েন্টেশন। এখান থেকে স্লাইডটা আসলে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ মোডে থাকবে সেটি আর কি নির্ধারণ করা। তবে আমাদের সচরাচর প্রত্যেকটা প্রেজেন্টেশন এবং পেজ ল্যান্ডস্কেপ মোডেই থাকবে। আচ্ছা, প্রেজেন্টেশনটা কীভাবে উপস্থাপন করব আমি, এটা মূলত একান্তই নিজের উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা চেক করে করে দেখে নিচ্ছি এবং আমার যেটা ভালো মনে হলো আমি ওইটাই তার উপরে অ্যাপ্লাই করলাম, স্লাইডটার উপরে সেই ডিজাইনটা বা মডেলটাই অথবা স্টাইলটাই অ্যাপ্লাই করলাম। আপনারাও ঠিক আপনাদের জায়গা থেকে যেটা ভালো মনে হবে, যেটা কালার কম্বাইনের যে ব্যাপারটা আছে, যেটা অ্যাডজাস্ট হবে সেটাই অ্যাপ্লাই করবেন। তো আমি চাচ্ছি যে এখানে আমাদের 6টি স্লাইড রয়েছে, প্রত্যেকটা যেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা মুড আলাদা আলাদা স্টাইলে মুভমেন্ট করে। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি। দেখা যাক, প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন সেট করে নিচ্ছি ভিন্ন ভিন্ন। এখানে আপনি চাইলে অ্যাপ্লাই টু অল করতে পারবেন। প্রত্যেকটা অ্যানিমেশন, প্রত্যেকটা স্টাইল, প্রত্যেকটা স্লাইডের ওপরে একই। আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হোক সেই ক্ষেত্রে। আর স্লাইডগুলোকে শো আপ করানোর সময় এখানে ফাস্ট, স্লো, মিডিয়াম, কাজেই আমাদেরকে দেখার সৌন্দর্যর কারণে আমরা এখানে স্লো করে নিলাম যে একটা প্রেজেন্টেশন স্লো মোশনে প্রেজেন্ট করবে আমাদের কাছে। সেক্ষেত্রে এটা স্লো সিলেক্ট করে নিলাম আমি। আপনাদের কাছে যদি মনে হয় যে ওদের দ্রুত উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে আপনারা ফাস্ট ব্যবহার করবেন। যদি মনে হয় যে মিডিয়াম তাহলে মিডিয়াম ব্যবহার করবেন। যদি মনে হয় যে না দেখার সৌন্দর্যের জন্য স্লো করব
প্রেজেন্টেশন মূলত স্লোটাই সবচাইতে বেস্ট, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম। সর্বশেষ ফিনিশিংয়ে এসে আমি দেখছি যে টুকিটাকি কাজ বাকি আছে কিনা কোথাও, আপনারা খেয়াল রাখবেন। প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করছি, মাউস ক্লিক করছি, একের পর এক দেখুন প্রত্যেকটাই পার্ট পার্ট আকারে চেঞ্জ হচ্ছে, এবং যেই ডিজাইনগুলো সেট করেছিলাম, অ্যানিমেশনগুলো সেট করেছিলাম, ঠিক সেভাবেই এগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল রাখুন। মাউস লেফট ক্লিক, একটা অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে, স্লাইড সমাপ্তি। দেখুন আবার পুনরায় দেখুন বিষয়টি। আমি এখান থেকে অ্যানিমেশনগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। এটাও মোটামুটি খারাপ লাগছে না, মোটামুটি ভালো লাগছে এটাও। আমি এটা সিলেক্ট করলাম আমার প্রথম স্লাইডের জন্য। আপনারা বিভিন্ন স্লাইড রয়েছে এখানে, বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, আপনারা স্লাইডের ওপরে একক রকম অ্যানিমেশন অ্যাডজাস্ট করতে পারবেন। বিস্তারিত দেখতে পারবেন, দেখুন। শুরু থেকে ভিডিওতে প্রচুর পরিমাণে তথ্যবহুল ছিল, আমার জায়গা থেকে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শুরুর দিকে স্টেপটা যেরকম ছিল, শেষের দিকে সম্পূর্ণটাই আলাদা। কারণ একটা কাজের শুরুতে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কাজটির শেষ দিকে কি হতে যাচ্ছে। আর একটি কথা বলেছিলাম যে প্রেজেন্টেশন এমন একটি বিষয় যেখানে অবশ্যই আপনার মাইন্ড সেট আপ থাকতে হবে এবং পূর্ব প্রস্তুতি অবশ্যই রাখতে হবে এখানে। কেননা আমি ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি, কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, তবে আশা করি বিগিনাররা হাতে কলমে শিখতে পারবেন ইনশাল্লাহ যদি চেষ্টা করেন। এবং অনেক সময় হয় কি টুকিটাকি বিষয় আমাদের জানার বাইরে থাকে, সেটা আমার আপনার সবার ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে আপনি স্লাইডগুলোকে দেখে দেখে, আমি যখন ভিডিওটি শুরু থেকে সেট আপ করলাম সেগুলো দেখে দেখে আপনি ট্রাই করতে পারবেন, বারবার ট্রাই করতে পারেন। বারবার ট্রাই করলে অবশ্যই একটা সময় এটাতে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। কোনো কিছুই একবারে অল্প সময়ের মধ্যে ক্যাপচার করা সম্ভব নয়, মাস্টার করা সম্ভব নয়। এটাকে আয়ত্ত করতে গেলে আপনাকে অবশ্যই বারবার অনুশীলন করতে হবে, এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনি এটাকে ইমপ্রুভ করতে পারবেন ইনশাল্লাহ। অনেক ছোটো ছোটো বিষয় থেকে যায় যেগুলো আপনি বারবার প্রচেষ্টার মাধ্যমে এটা আপনার আয়ত্তে চলে আসে। নেক্সট টাইম এটাকে আপনার আর নতুন করে শেখার কিছু থাকে না এখানে। দেখুন এই ডিজাইনটা মোটামুটি খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। তবে আমাদের 3, 4, 5 পরপর 3টা স্লাইড, প্রত্যেকটা ফরম্যাট একই রকম থাকার কারণে, ফর্মগুলো একই রকম থাকার কারণে এখানে স্লাইড যখন শো করছে বা অ্যানিমেশনগুলো যখন মুভ করছে তখন এটাকে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র সেখান থেকে তাদের নামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে নেম চেঞ্জ হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বাট ফরম্যাটগুলো একই থাকার কারণে স্লাইডগুলো আলাদা আলাদাভাবে শো আপ করছে না। দেখুন শুরুতেই যেই কথাটি বলেছিলাম যে স্পেলিং চেকার বলতে যে বিষয়টি, সেটি আমরা কিভাবে দেখব চলুন। এখানে TENSE টেন্স এটি শুদ্ধ, আমি এটিকে TENSEE ডাবল ই লিখলাম এবং স্পেলিং চেকারে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে সঠিক বানান এবং ভুল বানানকে অবশ্যই স্পেলিং চেকারটি চেক করে শনাক্ত করে দিয়েছে। এখানে শুধু ভুলকে হাইলাইট করানো, এখানে মার্কার তুলে দিচ্ছে এবং সঠিকটা যেটা হবে সেটিও তুলে ধরলো, এবং যেটি ভুল হয়েছে সেটাকেও, এখানে TANSE টেন্স এই বানানটি ভুল ছিল, এখানে আবার স্পেলিং চেকারে দিলাম, তারা এটাকে ধরে নিল এবং শনাক্ত করলো সঠিক বানান কোনটি হবে সেটি আমাদেরকে এখানে বোল্ড করে হাইলাইট করে দিয়েছে টেন্স। দেখুন এবার বানানটিকে শুদ্ধ করে আমি আবার স্পেলিং চেক করলাম, কোনো রকম ইস্যু নেই। কাজেই খেয়াল রাখবেন যে শুরু থেকে একটা প্রেজেন্টেশনে নির্ভুলভাবে প্রেজেন্টেশন দেওয়ার। আমি প্রেজেন্টেশনের এই মাইক্রোসফট ওয়ার্ডটি সেভ করে নিচ্ছি। ওকে দেখুন
আপনারাও চাইলে এইভাবেই ছোট ছোট করে বারবার অনুশীলনের মাধ্যমে ট্রাই করে প্র্যাকটিস করে চাইলে আপনারাও এই বিষয়গুলোকে ইমপ্রুভ করতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করব ছোট ছোট ভিডিওকে পার্ট পার্ট আকারে হাইলাইট করার। তো আমি আবারও যেটি বোঝাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি যে কালার কম্বাইন এমন একটি বিষয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে, কালার কম্বিনেশন যদি ঠিক না থাকে, কালার কম্বিনেশন যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করুন না কেন, এটা ডিক্রিজ হতে থাকবে, এটা ইনক্রিজ হবে না। এটা ইনক্রিজ করতে হলে, এটাকে ইমপ্রুভ করতে হলে আপনাকে অবশ্যই কালার কম্বাইনের যে বিষয়টি সেটাকে খেয়াল রাখতে হবে। সাথে থাকুন, ভিডিওটি দেখুন, অনুশীলন করুন, হাতে কলমে প্র্যাকটিস করুন বারবার এবং চেষ্টা করতে থাকুন। আমরা পুনরায় যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সর্বশেষ, যেহেতু আমাদের ফিনিশিং ভিডিওতে আমরা কালার কম্বিনেশন নিয়ে কাজ করছি এবং বারবার এটি চেষ্টা করছি যে আমাদের এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যে টেক্সট বক্স কালারগুলো রয়েছে প্লাস টেক্সট কালার, এখানে তিনটি বিষয় জড়িত। সেটি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট বক্স কালার প্লাস টেক্সট কালার, তিনটিকে কালার কম্বিনেশনের মাধ্যমে, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমাদের যে মূল বিষয় টপিকস সেটাকে হাইলাইট করা এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তার সামঞ্জস্যতা বজায় রাখা। এখানে দুইটি বিষয় আবার বলছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটি টেক্সট বক্স প্লাস টেক্সট এবং আমাদের মূল বিষয় এটাকে হাইলাইট করা প্লাস আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সামঞ্জস্য রাখা। খেয়াল রাখুন, এখানে আমি অ্যাপ্লাই অল দিয়ে দিয়েছি, কারণ যখন আমি একটা প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ক্যাটাগরি আসবে, তখন বিষয়টি আসলে খুব একটা ভালো দেখায় না। কাজেই আমি চাচ্ছিলাম যে একক রকমভাবে ভিন্ন ভিন্নভাবে এটাকে ফিনিশিং করবে। খুব দীর্ঘ সময় এবং তথ্যবহুল ভিডিও করতে হচ্ছে শুধুমাত্র এই বিষয়টিকে হাইলাইট করার জন্য, বিগিনারদের সহজে বোঝানোর জন্য, বিষয়টিকে আমি আমার নিজের দিক থেকে তুলে ধরার জন্য। আমরা যদি আবারও একটু চিন্তা ভাবনায় ফিরে যাই, পেছনের দিকে ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে দেখতে পাই আমরা যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমাদের অনেকেরই ধারণায় বা মাথায় এটা ছিল না যে আমাদের সর্বশেষ আমাদের ভিডিওটি ফিনিশিংয়ে এরকম আসতে পারে বা এরকম হতে পারে, বা আমরা কী নিয়ে ভিডিও করতে চাচ্ছি। শুধু আমরা টপিক্সটা জানতাম বা টপিক্সটা জেনেছিলাম তখন, কিন্তু টপিক্সের শেষে যে ফিনিশিংয়ে এসে ভিডিওটি এরকম হতে পারে এটা আমাদের ধারণায় ছিল না। মূলত এখানে আমাদের সম্পূর্ণ বিষয়টি ছিল হচ্ছে যে হাইলাইট করার ওপর নির্ভর করলো এবং আমাদের সুনির্দিষ্ট একটা টপিক্সের ওপরে যখন আমরা কাজ করলাম তখন আমাদের কাজটি মার্জিত হলো, কারণ যেহেতু প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা এখানে আগাতে পারছি প্রত্যেকটা সুনির্দিষ্ট টপিক্সের ওপরে নির্ভর করে, এবং যেহেতু আমাদের পূর্ব পরিকল্পিত বিষয়, আমি কোনটির পরে কোনটি করব, এই কাজটির পরে এই কাজটি করব, এটা যেহেতু আমার সাজানো ছিল, গোছানো ছিল, সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট টপিক্সের উপরে কাজ করেছি, যার কারণে এটি কিন্তু সম্ভব হয়েছে। কাজেই বলতে হচ্ছে যে অবশ্যই প্রেজেন্টেশনের জন্য আমাদের যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বা যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুনির্দিষ্ট টপিক্সের ওপরে আমাদেরকে ভিডিও উপস্থাপন করা, এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা সেটি, এবং প্রত্যেকটা স্টেপকে আপনি কিভাবে হাইলাইট করবেন নিজের দিক থেকে আরেকজনের কাছে, এটিও একটি বোঝার ব্যাপার আছে। কাজেই প্রত্যেকটা দিক খেয়াল রেখে আপনারা যদি ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে সফল হতে পারবেন। সর্বশেষ দীর্ঘ সময় দিয়ে আমার পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য
আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি এখান থেকে বিন্দু পরিমাণ উপকৃত হতে পারেন তাহলে আমি চাই বারবার এটাকে ট্রাই করেন এবং নিজে নিজে ভেতর থেকে টুকিটাকি বিষয়গুলোকে কাজে লাগিয়ে বারবার অনুশীলনের মাধ্যমে স্কিলগুলোকে ইমপ্রুভ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।